Good morning to everyone. Today we are going to learn about fertilizers. We have several new chapters, so we cannot spend too much time on one chapter. So already we have completed 6 chapters. Even we have more 5 chapters. So আমি মনে করছি যে এই যে কয়েকদিনের মধ্যে এই সপ্তাহে এই মাসের মধ্যে তো আমাদের সব ক্লাস শেষ করতে হবে। তাহলে এখন যে কয়েকদিন ক্লাস আছে এই কয়েকদিন ক্লাসের মধ্যে আমাকে কিন্তু পুরো চ্যাপ্টারগুলো শেষ করতে হবে। সো আমি এই চ্যাপ্টারগুলো এমনিতে একটু শর্ট, তারপরে আমি চেষ্টা করব খুব দ্রুত কভার করতে, আদারওয়াইজ আমরা কিন্তু কভার করতে পারবো না। তাহলে আজকের চ্যাপ্টার হলো ফার্টিলাইজার। তো ফার্টিলাইজারে আমরা কি পড়বো আসলে? হোয়াট আর ফার্টিলাইজার্স, সার কি, যে আসলে এটা কি জিনিস, এটা আমাদের কি ধরনের আছে, অর্গানিক, ইনঅর্গানিক, তারপরে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, তারপরে আরও আছে কি নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন সাইকেল, এইসব আমরা এই চ্যাপ্টারে পড়ব। সো ফার্স্ট লেটস স্টার্ট। হোয়াট ইজ ফার্টিলাইজার, হোয়াট আর ফার্টিলাইজার্স? ফার্টিলাইজারগুলো হলো কি, যে আসলে আমাদের বিভিন্ন ধরনের প্ল্যান্ট আছে, যেই প্ল্যান্টগুলো মাটির থেকে বিভিন্ন ধরনের মিনারেলস অথবা এদের প্রয়োজনীয় পদার্থ সংগ্রহ করে, কিন্তু কোনোভাবে যদি ওই ল্যান্ডের মধ্যে সেই মিনারেলস অথবা উদ্ভিদের প্রয়োজনীয় জিনিসগুলো বা কেমিক্যালসগুলো মানে থাকে, ডেফিসিয়েন্ট থাকে, ঘাটতি থাকে, তাহলে সেই সাবস্টেন্সগুলোকে আমরা বাইরের থেকে সাপ্লাই করে ওই সয়েলে অথবা ওই ল্যান্ডে যদি ওইটা প্রোভাইড করি, তাহলে ওই কেমিক্যালসগুলো অথবা ওই মিনারেলসগুলো প্ল্যান্ট গ্রহণ করতে পারে। তাহলে সেই ধরনের কেমিক্যালসগুলোকে আমরা বলবো ফার্টিলাইজার্স। তাহলে আমরা একটু ল্যাঙ্গুয়েজের মানে থিওরিটিক্যালি বা আমাদের লিটারেচারে যেভাবে বলে সেই কথাটা একটু দেখি। ফার্টিলাইজার্স আর কেমিক্যাল সাবস্টেন্সেস সাপ্লাইড টু দ্য ক্রপস টু ইনক্রিজ দেয়ার প্রোডাক্টিভিটি। আসলে শুধু ক্রপসের জন্য না, যে কোনো ধরনের প্ল্যান্টের জন্য এটা হতে পারে, যে ফার্টিলাইজার হলো এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স যেটা আমরা প্ল্যান্টে সাপ্লাই করলে যে নর্মালি তাদের যে গ্রোথ সাথে প্রোডাক্টিভিটি, যে আসলে গ্রোথ যদি বেশি না হয় বা কোনো একটা গাছ যদি খুব ছোট থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার প্রোডাক্টিভিটা আমরা যতটা এক্সপেক্ট করতে পারি ততটা হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হয়, কখনো কখনো ওই প্ল্যান্টটাকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত অথবা সাফিসিয়েন্টলি গ্রো করার জন্য আমাদেরকে দিতে হয়, ফার্টিলাইজার দিতে হয়। তারপরে সেই গাছটা যদি সাফিসিয়েন্ট লার্জ এনাফ হয় অথবা বড় হয়, তখন তার সাফিসিয়েন্ট প্রোডাক্টিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি। তারপরেও কিন্তু সেই গাছটা শুধু বড় হলেই হবে না, সে গাছ বড় হলেই হবে না। তো সেখান থেকে আমাদের কি করতে হবে, যে সেই গাছটা যে আসলে ফুল ফল দিবে বা প্রোডাক্টিভিটি বেশি পাবো আমরা, তার জন্য কিন্তু আমাদের যদি আমাদের সয়েলে সাফিসিয়েন্ট মিনারেলস অথবা দ্য ম্যাটেরিয়ালস হোয়াট ইজ রিকোয়ার্ড ফর দ্য প্ল্যান্ট, এটা যদি না থাকে, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই সেখান থেকে সাফিসিয়েন্ট প্রোডাক্টিভিটি এক্সপেক্ট করতে পারি না। তাহলে তার জন্য আমাদেরকে ভিন্ন ভিন্ন ধরনের, এই জন্যই কিন্তু আমরা অর্গানিক, ইনঅর্গানিক ফার্টিলাইজারের কথা বলেছি। অথবা কখনো কখনো আমরা এই যে একটু ক্লাসিফাই করব যে অর্গানিক কোনটা, ইনঅর্গানিক কোনটা, এবং সেটা আসলে কোনটা কোন কাজে লাগে। তো এত ডিটেলস আমাদের পড়ার সুযোগ নাই, আমরা সিম্পলি একটু ক্লাসিফাই করব যে দ্য ফার্টিলাইজার্স কন্টেইন দ্য এসেনশিয়াল নিউট্রিয়েন্টস রিকোয়ার্ড বাই দ্য প্ল্যান্টস ইনক্লুডিং নাইট্রোজেন, পটাশিয়াম অ্যান্ড ফসফরাস। আসলে যে প্রত্যেকটা প্ল্যান্টের অথবা প্রত্যেকটা উদ্ভিদের কথা যদি বলি, যে এর বিভিন্ন ধরনের প্রয়োজন আছে, যেমন আমাদের মানুষের শরীরে বিভিন্ন ধরনের পদার্থ বা খাবারের উপাদান ওগুলো থাকা দরকার। যেমন মানে আমরা কখনো বলি শর্করা, তারপরে আমিষ, তারপর প্রোটিন, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা আছে যে খাদ্য উপাদান আমাদের দরকার। তাহলে এই খাদ্য উপাদানগুলো কিন্তু আমরা সব একই খাবার থেকে পাই না। তাহলে ভিন্ন ভিন্ন খাদ্য উপাদান থেকে আমাদের কোনোটা ভিটামিন লাগবে, ভিটামিন এ, বি, সি, কে, এরকম বিভিন্ন ধরনের ভিটামিন আমাদের দরকার। তাহলে এই যে প্ল্যান্টগুলো, সেই প্ল্যান্টগুলোরও ভিন্ন ভিন্ন নিউট্রিয়েন্ট, যেগুলো না হলেই নয়, মানে প্রত্যেকটা গাছের বেঁচে থাকা থেকে শুরু করে তাদের ফুল ফল বা যে প্রোডাক্টিভিটি, এটা মানে সাফিসিয়েন্ট হওয়ার জন্য দে নিড সাম এক্সট্রা অর সাম নিউট্রিয়েন্টস, যেগুলো না হলে সেখানে ওর ঘাটতি থাকবে এবং
তার যে কোনো একটা ঘাটতি হলে আমরা সাফিসিয়েন্ট প্রোডাক্ট পাবো না। তাহলে সেই ধরনের দ্য ফার্টিলাইজার্স কন্টেন এসেনশিয়াল নিউট্রিয়েন্টস রিকোয়ার্ড বাই দ্য প্ল্যান্টস ইনক্লুডিং নাইট্রোজেন, পটাশিয়াম অ্যান্ড ফসফরাস, দে এনহ্যান্স দ্য ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি। আসলে এই যে আমরা ফার্টিলাইজারগুলোর কথা বললাম এবং এই যে ভিন্ন ভিন্ন নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, এই যে ভিন্ন ভিন্ন ধরনের পদার্থ, এইগুলো এই ধরনের কম্পাউন্ডগুলো আমরা সার হিসেবে ব্যবহার করলে কেন এটা কাজ করে? আসলে প্রত্যেকটা প্ল্যান্টের মেইন কাজ হলো যে এর ভিতরে যদি সাফিসিয়েন্ট ওয়াটার না থাকে, যে ওই পানিতে বা মাটিতে যদি সাফিসিয়েন্ট ওয়াটার না থাকে তাহলে সেক্ষেত্রে সাফিসিয়েন্ট ওয়াটার এই গাছগুলো নিতে পারবে না এবং গাছগুলো মেইনলি বেঁচে থাকে পানির উপরে। তাহলে আমরা এই যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, এই যে বিভিন্ন ধরনের কম্পাউন্ড বা মিনারেল কন্টেইনিং যে ফার্টিলাইজারগুলো ব্যবহার করি, সেটা কি করে যে গাছের অথবা মাটির ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি মানে বেশি পরিমাণে পানি ধরে রাখার সামর্থ্য অর্জন করে এবং তখন কিন্তু গাছগুলো তাদের শিকড় দিয়ে প্রচুর পরিমাণে পানি তাদের মিশে নিতে পারে। তো যেইভাবেই কিন্তু আসলে ফার্টিলাইজারগুলো কাজ করে। এখন আমরা দেখি যে কাইন্ড অফ ফার্টিলাইজার্স, যে inorganic fertilizers are chemical fertilizers that contain nutrient elements for the growth of crops made by chemical means. The inorganic fertilizers are of the following types, যে এখানে দেখাচ্ছে নাইট্রোজেন ফার্টিলাইজার্স আছে, ফসফরাস আছে। তো আসলে এই যে ইনঅর্গানিক ফার্টিলাইজার এইগুলো কি করে, মেইনলি গাছটাকে বড় করে, যে এলিমেন্টস ফর দ্য গ্রোথ অফ ক্রপস, যে সেই ক্ষেত্রে এই যে নর্মালি ইনঅর্গানিক ফার্টিলাইজারগুলো যেমন অ্যামোনিয়া বা ইউরিয়া সার, তো ইউরিয়া এটা একটা অর্গানিক কম্পাউন্ড। তারপরে আমরা ফার্টিলাইজার হিসেবে যদি চিন্তা করি, এটা একটা আসলে মানে এই ইসের নাইট্রোজেন কন্টেনিং যে ফার্টিলাইজারগুলো আছে, তো এইগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ইনঅর্গানিক ফার্টিলাইজার এবং এই ফার্টিলাইজারগুলো কি করে বেশিরভাগ ক্ষেত্রে গাছটাকে বড় করে। যেমন আমরা ইউরিয়া সার যদি দেই, ইউরিয়া সার কোনো জায়গায় দিলে, কোনো উদ্ভিদে দিলে, সেক্ষেত্রে কি হয় দেখবা কি গাছের পাতাগুলো খুব দ্রুত সবুজ হয়ে যাচ্ছে এবং উইদিন ভেরি শর্ট টাইম তখন গাছটা অনেক বড় হয়ে যাচ্ছে। এটা কিন্তু তোমরা যদি কেউ মানে গ্রামে যাও বা যেখানে যে কোনো জায়গায় বিভিন্ন শাকসবজিও তোমরা যদি বাসায়, বাড়িতে কোথাও অথবা ছাদে বিভিন্ন ধরনের শাকসবজি যদি কেউ চাষ করে থাকো, তাহলে একটু ইউরিয়া সার দিয়ে দেখবা দুইটা গাছ যদি লাগাও, তা একটা গাছে যদি ইউরিয়া সার দাও আর একটায় না দাও, তাহলে দেখবা কি যেই গাছটা ইউরিয়া সার দেওয়া হয়েছে সেটা 10 দিন পরে অনেক বড় হয়ে গেছে, আর যেটা ইউরিয়া সার দেওয়া হয় না সেটা যেমন ছিল তেমনই আছে বা তার থেকে সামান্য একটু বড় হয়েছে। তাহলে সেক্ষেত্রে এই যে নাইট্রোজেন কন্টেইনিং ফার্টিলাইজার যেগুলো আছে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কী করে গাছের গ্রোথটাকে বৃদ্ধি করে। আচ্ছা, তাহলে নাইট্রোজেন ফার্টিলাইজারটা আমরা একটু দেখি। নাইট্রোজেন ফার্টিলাইজার কন্টেন নাইট্রোজেন necessary for the development of crops. Nitrogen is the main constituent of chlorophyll. তাহলে এই দেখো, ক্লোরোফিলের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কনস্টিটিউয়েন্ট অফ দ্য ক্লোরোফিল ইজ নাইট্রোজেন। তাহলে আমরা যদি মানে বাইরের থেকে নাইট্রোজেন সাপ্লাই করতে পারি, যে আসলে ক্লোরোফিলটা কি হয় সূর্যের আলো থেকে নিয়ে মানে সূর্যের আলো থেকে ওই ইউভি লাইট এই ক্লোরোফিলটাকে কাজে লাগিয়ে তখন কি করে এই যে আমাদের জন্য খাবার তৈরি করে, আবার অক্সিজেন তৈরি করে। তাহলে অক্সিজেন আর হলো যে এই খাবার যা উদ্ভিদ তৈরি করছে। তাহলে এখন যদি আমরা এই যে নাইট্রোজেন এটা বেশি পরিমাণে শিকড় দিয়ে অ্যাবজর্ব করাতে পারি, আসলে এটা নেওয়া উচিত ছিল কিভাবে ওই ক্লোরোফিল গাছের সবুজ পাতা, তাহলে গাছের সবুজ পাতায় থাকে। এখন সেই সবুজ পাতাগুলো যদি কাজ মানে করতে না পারে, যে সাফিসিয়েন্ট ক্লোরোফিল না থাকে, তাহলে তার মানে কি নাইট্রোজেনের ঘাটতি হলে সেখানে ক্লোরোফিলেরও ঘাটতি হবে। তাহলে আমরা এই নাইট্রোজেনটাকে কি করছি ইউরিয়া সারের মাধ্যমে গাছের গোড়ায় দিচ্ছি এবং তখন শিকড় দিয়ে ও প্রচুর পরিমাণ নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড এটা অ্যাবজর্ব করছে, যে কারণে তখন ক্লোরোফিল সাফিসিয়েন্ট ওই যে বললাম গাছের পাতাগুলো বেশি সবুজ হয়ে যায় নাইট্রোজেন দিলে, মানে ইউরিয়া সার দিলে। এবং সবুজ না, মাঝে মধ্যে সবুজের চোটে একদম পুরো কালো কালো দেখা যায়, এরকম অবস্থা হয়। যে তো সেক্ষেত্রে
এই যে ওই পাতাগুলো বেশি পরিমাণ, তাহলে নর্মালি কিন্তু হিসাবে মানে ইউরিয়া সার খুব বেশি পরিমাণে দিতে নেই, একটা নির্দিষ্ট লিমিট আছে। কারণ যারা ওই যে কৃষি বিভাগে গবেষণা করে তারা জানে যে আসলে কোন গাছের জন্য বা কতটুকু সার দেওয়া উচিত। এর থেকে বেশি দিলে কিন্তু আবার কি হবে, যে যদি গত বছর আমি গ্রামে ছিলাম ইসের মধ্যে, এই যে করোনা যখন শুরু হলো তখন গ্রামে ছিলাম। তো আমাদের বাড়িতে ইসে লাল শাক, বাড়িতে আমাদের ইসে ফাঁকা জায়গা আছে, ওখানে লাল শাকের বীজ চাষ করছে। তো লাল শাক যখন গজায় উঠছে, তারপরে আমার বড় ভাই ও কি করছে, প্রচুর পরিমাণে ইউরিয়া সার দিছে। তো প্রচুর ইউরিয়া সার দেওয়ার কারণে হয়েছে কি, 2 দিন পরে দেখে কি পুরো গাছ একদম পচে গেছে। মানে যতটা সার দেওয়া দরকার ছিল তার থেকে বেশি সার দিয়ে ফেলছে, সব গাছ পচে গেছে একবার। তাহলে সেটা তোমাদের করতে হবে যে ওই কোনো একটা গাছের জন্য অথবা কোনো একটা ল্যান্ডের জন্য কতটুকু সার দরকার সেটা কিন্তু এস্টিমেট করতে হবে, আদারওয়াইজ উল্টাও হতে পারে। আচ্ছা, তাহলে এটা নাইট্রোজেন কিভাবে করবে? হ্যাঁ বলো। হ্যাঁ, কতটুকু সার দরকার ওটা কিভাবে এস্টিমেট করবে? আমি শুনতে পাচ্ছি না, আমার আজকে হেডফোন নাই বলে একটু মুশকিল হচ্ছে। আবার বলো। কতটুকু সার দরকার ওটা কিভাবে এস্টিমেট করবা, মেজারমেন্ট করবে? হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা হলো যে আসলে প্রথমে তোমাকে মাটির কোয়ালিটিটাকে একটু যাচাই করতে হবে, যে তোমার যে ল্যান্ডটা তুমি যে জমিতে চাষ করতে চাচ্ছ সেই মাটির কোয়ালিটি। এটা কিন্তু আমরা 9-10-এ যখন 9-10-এ, তো আমি তো 9-10 আর কৃষি শিক্ষা পড়ি নাই, 6, 7, 8 এই 3 ক্লাসে কিন্তু আমি কৃষি শিক্ষা বই পড়তাম, তোমাদেরকে পড়াইছি কিনা জানি না। তো সেখানে মাটির গুণাগুণ মাটির গুণাগুণ যাচাই করার জন্য কিছু সিম্পল এক্সপেরিমেন্ট ছিল, যেমন মাটিগুলোকে হাতে নিয়ে দলা পাকায় পাকায় দেখতে হয় যে সেটা কেমন হয়। তারপরে ওই মাটির মধ্যে বেশি পরিমাণে বালি আছে কিনা, তারপরে ওই মাটিতে জীবাণু বেশি আছে কিনা, এইগুলো এক্সপেরিমেন্ট করতে হয়। এবং এটা আসলে আমরা যারা অনেক দিন ধরে এগুলো করি না অথবা আমরা যারা এক্সপার্ট না, তারা কিন্তু এতটা ভালো জানবো না। তো তার জন্য কি হবে, যে যারা ওই মানে এগ্রিকালচার ফিল্ডে কাজ করে, বিশেষ করে আমাদের বিভিন্ন প্রত্যেকটা থানায় এরকম আছে যে কৃষি গবেষণা ইনস্টিটিউট অথবা কৃষি মন্ত্রণালয়, এরকম একটি আছে যে সেখানে কৃষি অফিসার আছে। তো ওরা আসলে এই বিষয়ে এক্সপার্ট। তাহলে সেক্ষেত্রে তোমার যদি মনে হয় যে আমার এই জমিতে আমি অনেক কিছু চাষ করব অনেক দিন ধরে, তো সেক্ষেত্রে তুমি হয় সেই কৃষি অফিসারকে তোমার জমিতে নিয়ে আসতে পারো, অথবা কিছুটা মাটি নিয়ে গিয়ে তুমি সেই অফিসারকে দেখাতে পারো। তাহলে তারা তোমাকে সাজেস্ট করতে পারবে যে হ্যাঁ তোমার জমিতে এই 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 ইসের সার কম আছে, অথবা এটা তোমাকে এতটুকু পরিমাণ দিতে হবে, অথবা কী ধরনের তুমি এই চাষ করতে চাও, মানে ক্রপস চাষ করতে চাও, তার জন্য কী ধরনের সার ইউজ করলে তোমার জন্য সুবিধাজনক হবে। সেটা আসলে যারা এক্সপার্ট তারা বলতে পারে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। তো সেটা আসলে আমি বা তুমি এত সহজেই বুঝতে পারবো না, তবে যারা জমিতে চাষ করে তারা অনেক দিন ধরে কাজ করতে 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 এক্সপিরিয়েন্স হয়ে যায়। তারা হলো মানে ওই বইয়ের পড়ালেখা না জেনেই কিন্তু জানে। কিন্তু যারা পড়ালেখা জেনে বা যারা আসলে রিসার্চ করে বের করে তাদেরটা যতটা অ্যাকুরেট হবে, আর ওই যে যারা দেখে শিখছে তাদেরটা হয়তো বা মানে করতে করতে হয়ে যাচ্ছে, কিন্তু সেটা ততটা অ্যাকুরেট নাও হতে পারে। তো সেজন্য যারা ওই যে কৃষি কর্মকর্তা থাকে তাদেরকে যদি মানে এনগেজ করা যায় এই কাজের জন্য, তাহলে সেটা তোমার জন্য বেশি বেটার হবে আর কি। এরপরে আছে আমাদের phosphorus fertilizer. The main nutrient in a phosphorus fertilizer is phosphorus. The efficiency of fertilizer depends upon effective phosphorus content. Methods of fertilizing, properties of soil and crop strains. Phosphorus found in the protoplasm of the cell plays an important role in cell growth and proliferation. তারপরে the phosphorus fertilizer is beneficial for the growth of the roots of plants. আচ্ছা, এখন এই যে প্রথমে নাইট্রোজেন ফার্টিলাইজারের কথা বলেছি, নাইট্রোজেন ফার্টিলাইজার কি করে, গাছটাকে মানে বড় করে। এবং এই ফসফরাস ফার্টিলাইজার এটাও কিন্তু গাছটাকে বড় করতে হেল্প করে, তবে সেটা উল্টাভাবে। যেমন এই যে ফসফরাস ফার্টিলাইজারগুলো কি করে, গাছের মূলগুলোকে বৃদ্ধি করে, মানে গাছের শিকড়গুলোকে বৃদ্ধি করে এবং বড় করে।
তাহলে কোনো একটা গাছের শিকড় যতটুকু থাকার কথা তার থেকে যদি আমরা আরও বেশি বড় করতে পারি তাহলে কি হবে, অনেক বেশি জায়গায় ছড়িয়ে পড়বে শিকড়গুলো, তখন সে বেশি পরিমাণে পানি অ্যাবজর্ব করতে পারবে, সো দ্যাট দ্য প্ল্যান্টগুলো তখন বেশি পরিমাণে পানি শোষণ করে গাছের সব জায়গায় ডিস্ট্রিবিউট করতে পারবে। সো আলটিমেটলি আমাদের কিন্তু শুধু ফসফরাস অথবা শুধু নাইট্রোজেন কন্টেইনিং দিলে, শুধু ফসফরাস বা টিএসপি, টিএসপি ট্রিপল সুপার ফসফেট যে সারগুলো আছে, এই যে সার অথবা শুধু ইউরিয়া সার, এর যে কোনো একটা দিলে কিন্তু তোমার ফসলের জন্য সাফিসিয়েন্ট হবে না। তো তার জন্য কি করতে হবে, যদি তোমার মানে দুইটা রেশিও অনুযায়ী যে কোনটা কতটুকু পরিমাণ দেওয়া উচিত, সেই অনুযায়ী যে তোমাকে বেশি করে মূল বাড়াতে হবে, গাছের শিকড় বাড়াতে হবে, সেটা করতে পারো। এবং সাথে সাথে কি করতে হবে, যে গাছের গ্রোথ বৃদ্ধি করার জন্য তোমার একটু ইউরিয়া সারও দিতে হবে। তাহলে আমরা নাইট্রোজেন কন্টেনিং ফার্টিলাইজারও দেবো আর ফসফরাস কন্টেনিং ফার্টিলাইজারও দেবো। এরপরে আছে অর্গানিক ফার্টিলাইজার, এইগুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রে কি করে থাকে, যে মানে ক্রপসটাকে বৃদ্ধি করে। দেখো, অর্গানিক ফার্টিলাইজার্স আর ন্যাচারাল ফার্টিলাইজার্স অবটেইন ফ্রম প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। ইট এনরিচেস দ্য সয়েল উইথ কার্বনিক কম্পাউন্ডস এসেনশিয়াল ফর প্ল্যান্ট গ্রোথ। এটাও প্ল্যান্ট গ্রোথের জন্য, তবে সেক্ষেত্রে একটু এটা বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে যে মানে ফলগুলো বেশি করে যদি ফুল হয় সেক্ষেত্রে ফল বেশি হবে এরকম করে। তাহলে অর্গানিক ফার্টিলাইজার্স ইনক্রিজ দ্য অর্গানিক ম্যাটার কন্টেন্ট অফ দ্য সয়েল, promotes the reproduction of microorganisms and changes the physical and chemical properties of the soil. তাহলে আমরা নর্মালি যে এই যে অর্গানিক ফার্টিলাইজারগুলো এইগুলো যদি ব্যবহার করি, সেক্ষেত্রে এই যে মাটিতে বেশি পরিমাণে অর্গানিক মাইক্রো অর্গানিজম তৈরি হয়। তাহলে সেই মাইক্রো অর্গানিজমগুলো তৈরি করলে সেই মাটিটাকে আরও বেশি ফার্টাইল করে। তাহলে মাটিটাকে যদি ফার্টাইল করে, সেক্ষেত্রে আমাদের যে এই গাছগুলো তাদের যে নিউট্রিয়েন্টগুলো দরকার থাকবে সেই নিউট্রিয়েন্টগুলো বেশি পরিমাণে অ্যাবজর্ব করতে পারবে, সো দ্যাট উই ক্যান গেট মোর ক্রপস আউট অফ আওয়ার প্ল্যান্টস। তাহলে অর্গানিক ফার্টিলাইজার্স বিভিন্নভাবে পাওয়া যেতে পারে। এগ্রিকালচারাল ওয়েস্ট মানে মনে করো আমরা ধান কেটে নিয়ে আসলাম, ধান কেটে নিয়ে আসার পরে ওই ধানের মাথাটা কেটে নিয়ে আসা হলো, কিন্তু নিচে যে অংশগুলো থেকে গেল, তাহলে ওইটাকে যদি তুমি মাটিতে মিশিয়ে দাও, মাটিতে পচায় দাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা এগ্রিকালচারাল ওয়েস্ট হিসেবে সেটা তোমার সে জমির উর্বরতা বাড়াবে। তারপরে লাইভ স্টক ম্যানিউর, মানে আমাদের এই যে জীবন্ত মানে প্রাণীর বিভিন্ন ধরনের মলমূত্র আবর্জনা যেগুলো, এটা। তারপরে আছে কি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। তবে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট আবার বিভিন্ন ধরনের আছে, কোনোটা আমরা জমিতে ব্যবহার করতে পারবো আর কোনোটা ব্যবহার করতে পারবো না। যেমন আমরা যদি বলি এইসের ক্ষেত্রে ওই যে গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টসের যে ওয়েস্টগুলো, বিশেষ করে যে ডাইগুলো, সেই ডাইগুলো যেন কোনোভাবেই আমাদের নদীতে অথবা আমাদের যে কাল্টিভেটিং এগুলো যেখানে ল্যান্ড, সেখানে যেন অবশ্যই না যায়। কারণ এই যে ডাইগুলো বা কালারগুলো এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস এবং এগুলো কার্সিনোজেনিক। এই যে এই ডাইগুলো যদি আমি ল্যাবে বিভিন্ন সময় ডাই ব্যবহার করতাম, এবং সেই ডাইগুলো যে এতটাই সিরিয়াস যে কোনো ক্রমে 1 মিলিগ্রাম যদি তুমি ইনহেল করে ফেলো, সেক্ষেত্রে তোমার শরীরের জন্য খুবই ডেঞ্জারাস হতে পারে। এবং এগুলো অনেক এক্সপেন্সিভ। যে আমরা ল্যাবরেটরিতে যে ডাইগুলো ব্যবহার করতাম, মনে করো 1 গ্রাম ডাইয়ের দাম $100 বা $125। 1 গ্রাম ডাই মাত্র, মানে 1 গ্রাম রং। সোজা কথায় আমরা গ্রামে বিভিন্ন ধরনের রং ব্যবহার করি, আর তোমরা মেয়েরা মাঝে মধ্যে হাতে পায়ে আলতা মাখো, প্রায় একই রকমের, তবে ওইটার কোয়ালিটিটা আরও অনেক বেশি ভালো এবং তার ভিতরে কোনো ইমপিউরিটি থাকে না, কিন্তু জিনিস কিন্তু প্রায় একই রকম। তাহলে ওই আলতা এটা পানির মধ্যে ডিজলভ করা থাকে, আর আমরা মিশে এই যে ডাইগুলো ব্যবহার করি, এটা বিভিন্ন ধরনের সলভেন্টে ডিজলভ করি এবং লেজারে ব্যবহার করা হয়। তো লেজারে ব্যবহার করলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ওয়েভলেন্থ তৈরি করতে পারি। যেমন লাস্ট ক্লাসে আমরা ওয়েভলেন্থ তৈরি করছিলাম, ওই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পড়াইছি, তা সেখানে বিভিন্ন ধরনের জিনিস দেখিয়েছি। তো ওই বিভিন্ন ধরনের ওয়েভলেন্থ তৈরি করতে কিন্তু আমাদের ডাই লেজার দরকার হয়। তাহলে আমরা ডাই চেঞ্জ করে করে যে কোনো ধরনের ওয়েভলেন্থ তৈরি করতে পারি, বিশেষ করে ইউভি ভিজিবল এই রেঞ্জের মধ্যে, ইউভি ভিজিবল অথবা নিয়ার আইআর।
তারপরে আছে কি মিউনিসিপাল স্লাজ। তাহলে মিউনিসিপাল স্লাজ যেগুলো, এই যে আমরা বিভিন্ন ধরনের যে এসব সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনার যে গাড়িগুলো আসে, সেই ময়লা আবর্জনা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যে প্রতিদিন বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা তৈরি হয়, তবে প্লাস্টিকগুলো বাদ দিয়ে। মিউনিসিপাল স্লাজ যেগুলো আছে সেগুলো যেন প্লাস্টিক পড়ে না এর ভিতরে, তাহলে সেক্ষেত্রে ওইগুলো কিন্তু প্লাস্টিক যদি হয় তাহলে ওই জায়গাটা আরও নষ্ট হবে। তো সেই জন্য কী করতে হবে, প্লাস্টিকগুলোকে মানে অন্যভাবে আমাদের রিসাইকেল করতে হবে। প্লাস্টিকগুলো কিন্তু মানে আমাদের হয় না, প্রায় 200-300 বছর পর্যন্ত ওই প্লাস্টিকগুলো মানে নন ডিকম্পোজ অবস্থায় থাকে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা ওই প্লাস্টিকগুলো ব্যবহার করি কোনো জমিতে দিয়ে দেই, সেক্ষেত্রে আমাদের এটা খুব ক্ষতি হতে পারে মানে ইসের। তাহলে আমাদের বিভিন্ন ধরনের শাকসবজির যে ময়লা আবর্জনা, আলুর ছোবলা বা যাই হোক না কেন, তাহলে অথবা পচা খাবার দাবার, ভাত বা ভাতের মার, এই যেগুলো আছে এইগুলো ময়লা আবর্জনা, এগুলো আমরা কী করতে পারি, এইগুলো যদি জমিতে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তোমার ফার্টিলিটি আরও অনেক বৃদ্ধি পাবে। তাহলে এই যে এই অর্গানিক এবং ইনঅর্গানিক দুই ধরনের ফার্টিলাইজারই আমরা ব্যবহার করতে পারি, এবং তাতে আমাদের কি হয় যে একভাবে মানে কখনো গাছের মূল বৃদ্ধি পায়, কখনো গাছের বেশি করে গ্রোথ হয়, এবং তার কারণে আমাদের বেশি করে প্রোডাকশন হতে পারে। তো অর্গানিক ইনঅর্গানিক ফার্টিলাইজার দুইটাই গ্রোথের জন্য কাজ করে, আর অর্গানিক ফার্টিলাইজারগুলো বেশিরভাগ ক্ষেত্রে এই যে রিপ্রোডাকশন মাইক্রো অর্গানিজমগুলো তৈরি করে মাটিতে, যে কারণে সেখান থেকে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টগুলো ওরা কালেক্ট করতে পারে, এবং নিউট্রিয়েন্টগুলো কালেক্ট করতে পারলে সেক্ষেত্রে তাদের যে ফলনটা অনেক বেশি হবে। এই এখন আমরা যাব অ্যাডভান্টেজ অফ ফার্টিলাইজার, যেগুলো আমরা আসলে সবাই অলরেডি বলে ফেলছি, যে আসলে এই যে ফার্টিলাইজারগুলো, যে আমাদের অনেক জায়গা জমি আছে কিন্তু সেখান থেকে আমরা প্রোডাকশন তেমন পাচ্ছি না। কারণ কি, ওই জমির উর্বরতা কমে গেছে। তাহলে জমির উর্বরতা যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে সেই জমিতে বেশি পরিমাণে যদি আমরা প্রোডাক্ট উৎপাদন করতে চাই অথবা সেখান থেকে বেশি কিছু পেতে চাই, দেন উই নিড টু অ্যাপ্লাই সাম ফার্টিলাইজার্স সো দ্যাট আমরা ওই জমির উর্বরতাটাকে আবার ফিরে পেতে পারি। তার জন্য আমাদের কী করতে হয়, এই যে ফার্টিলাইজারগুলো ব্যবহার করতে হয়। তাহলে সেক্ষেত্রে মানে আমাদের মেইন উদ্দেশ্য হলো, ফার্টিলাইজার ব্যবহার করার মেইন উদ্দেশ্য হলো টু গেট মোর প্রোডাক্টস আউট অফ এ স্মল ল্যান্ড, মানে একটা নির্দিষ্ট জায়গা থেকে আমরা অল্প একটু জায়গা থেকে বেশি পরিমাণে যেন পেতে পারি। তাহলে দে আর ইজি টু ট্রান্সপোর্ট, স্টোর অ্যান্ড অ্যাপ্লাই। For supplying a specific nutrient, we can select a specific fertilizer due to its nutrient specific nature. যেটা বলেছি যে তোমার জমিতে কোন সাবস্ট্যান্সের অথবা কোন নিউট্রিয়েন্টের ঘাটতি আছে, সেইটা যাচাই করে তোমাকে সেই সারটা দিতে হবে। মনে করো কোনো একটা নিউট্রিয়েন্টের প্রয়োজন নেই তোমার জমিতে, তাহলে অযথা আমরা জমিটাকে আবার খারাপ করছি, কারণ যতটা থাকা দরকার হয়তোবা সেই লেভেলে আছে, তো সেই লেভেলে থাকার পরেও তুমি আবার এক্সট্রা দিচ্ছো, তোমার টাকা নষ্ট হইলো, পরিশ্রম নষ্ট হইলো, তারপরে ওই সারটা কোনো কাজেই লাগবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, যে কোন সারটা বা কোন নিউট্রিয়েন্টটা আমাদের ডেফিসিয়েন্ট আছে, ঘাটতি আছে, সেই নিউট্রিয়েন্টটা আমাদেরকে ওই স্পেসিফিক সার সিলেক্ট করে দিয়ে দিতে হবে। আচ্ছা, they are water soluble and can easily dissolve in the soil, hence they are easily absorbed by the plants. তাহলে এই যে গাছগুলো কিন্তু খুব সহজেই এই করতে পারে, যে অ্যাবজর্ব করতে পারে এবং পানিতে এটা ডিজলভ হয়। আচ্ছা, দে হ্যাভ এ র্যাপিড ইফেক্ট অন দ্য ক্রপস। তাহলে এই যে মিশের প্রতি যে র্যাপিড ইফেক্ট অন দ্য ক্রপস, যে সবজির উপরে খুব দ্রুত, মানে এটা পানিতে ডিজলভ হয়ে যায় যেহেতু, সেক্ষেত্রে খুব সহজেই মাটিতে মিশে গেল। মাটিতে মিশে গেলে এইগুলো মানে শিকড় দিয়ে ও কালেক্ট করে নিলে ইমিডিয়েটলি এটা ইমিডিয়েট চেঞ্জ হয়ে যাবে। তার মানে তুমি যদি ইউরিয়া সার দাও কোনো জমিতে, তুমি দেখবা যে 2-3 দিনের ভিতরে তোমার মানে প্ল্যান্টের কালার চেঞ্জ হয়ে গেছে এবং সেটা মানে পাতাগুলো সবুজ হয়ে গেছে, তারপরে আস্তে আস্তে খুব দ্রুত বৃদ্ধি পাবে আর কি। দে ইনক্রিজ দ্য ক্রপ ইল্ড অ্যান্ড প্রোভাইড এনাফ ফুড টু ফিড দ্য লার্জ পপুলেশন, মানে অল্প জায়গায় আমরা বেশি পরিমাণে প্রোডাকশন করতে পারি, যে কারণে আমরা বলতে পারি কি যে আমাদের অনেক বেশি মানুষের জন্য আমরা অনেক খাবার তৈরি করতে পারি। দে আর প্রেডিক্টেবল অ্যান্ড রিলায়েবল, মানে তারা তুমি জানো যে আসলে এর ভিতরে কী কী কম্পোনেন্ট আছে এবং সেটার থেকে তোমার কি উপকার হবে সেটা তুমি নিজে গেস করতে পারো। আচ্ছা, এরপরে আরও কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে। দে আর এক্সপেন্সিভ, কারণ এটা
বেশিরভাগ ক্ষেত্রে ফ্রি অফ কস্ট হয় না, কারণ এগুলোকে আমাদেরকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে তৈরি করতে হয়, যেখানে আমাদের এই যে ওই ইউরিয়া সার তৈরি করতে আমাদের এই দরকার হয়, মানে অ্যামোনিয়া গ্যাস তৈরি দরকার হয়, এবং অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে আবার নাইট্রোজেন দরকার হয়, সেই নাইট্রোজেনটাকে রিসাইকেল করতে হয়, মানে এই যে ন্যাচারে যে নাইট্রোজেন আছে সেখান থেকে আমাদের নাইট্রোজেন কালেক্ট করতে হয়, তারপরে হাইড্রোজেন কালেক্ট করতে হয়, এটা মিলে অ্যামোনিয়া তৈরি করতে হয়, এটা বিভিন্ন প্রসেস আছে, তার জন্য আমাদের অনেক খরচ পড়ে। তাহলে সেই যে আছে যে এটা এক্সপেন্সিভ, কারণ ফ্রি অফ কস্ট পাওয়া যায় না। দ্য ইনগ্রেডিয়েন্টস ইন দ্য ফার্টিলাইজার্স আর টক্সিক টু দ্য স্কিন অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। তাহলে এই যে বিভিন্ন ধরনের সার আছে যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, যে সেগুলো আমাদের এইসব জন্য স্কিনের জন্য ক্ষতিকর এবং কখনো কখনো বিষাক্ত। তো সেটা আমরা করব যে যতটা কম ব্যবহার করা যায়, যে যখন আমাদের ব্যবহার না করলেই নয়, কোনো ফসল উৎপাদন হচ্ছে না, তবে বেশিরভাগ ক্ষেত্রে এখনকার মানুষ কিন্তু বেশিরভাগ হচ্ছে যে অর্গানিক ফুড মানে যেগুলো আসলে এই যে আমরা নাইট্রোজেন আর এই কন্টেনিং ইনঅর্গানিক যে ফার্টিলাইজারগুলো বললাম, এই ফার্টিলাইজারগুলো ওরা ব্যবহার করে না। তাহলে ওরা কি করে, এই যে পরের দিকে যে আমরা 4টা লিস্ট দেখাইছি, এই যে এখানে এগ্রিকালচারাল ওয়েস্ট, লাইভস্টক ম্যানুয়াল, তারপরে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, মিউনিসিপ্যাল স্লাজ, এই যে 4 ধরনের এইগুলো কিন্তু ব্যবহার করে। তো মজার একটা জিনিস শুনবা, মজার জিনিস হলো নর্থ কোরিয়াতে কিন্তু ইউরিয়া ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি নাই। মানে ওরা আসলে তুলনামূলক অনেকটাই মানে গরিব বলতে কি আসলে ওদের ইন্ডাস্ট্রি করার মতো ফ্যাসিলিটি এত নাই। তাহলে ওদের আছে শুধু বেশিরভাগ ক্ষেত্রে এই তৈরি করে, ওয়েপন্সগুলো তৈরি করে। তো এখন ওদের মানে জমিতে সার দিতে হলে কি করতে হয়, এই যে হিউম্যান ডাং, মানে তুমি সরাসরি সোজা কথা বলে মানুষের মলমূত্র এইগুলো দিয়েই কিন্তু ওরা সার ব্যবহার করে, এবং এই কারণে ওদের প্রত্যেকের বাসায় বাসায় যে টয়লেটগুলোকে তালা দিয়ে রাখতে হয়, নাহলে একজনটা আর একজনে নিয়ে যেতে পারে। তো এই জন্য এটা খুব যে ওদের এত উইপন তৈরি করে অথচ একটা মানে মানে ফার্টিলাইজার তৈরি করার কারখানা ওদের নেই। তো এটা খুব খারাপ। তাহলে তবে ইদানিং আমরা মানে মানুষ যেহেতু বুঝতে পারছে যে এই যে ইনঅর্গানিক ফার্টিলাইজারগুলো শরীরের জন্য এতটা ভালো না, যে কারণে অর্গানিক ফার্টিলাইজারের দিকে মানুষ ঝুঁকছে, এবং আমরাও চাই যে আসলে অর্গানিক ফার্টিলাইজারটা বেশি ব্যবহার করলে আমাদের শরীরের জন্য যেমন কম ক্ষতি হবে, তেমনি খরচটাও অনেক সময় কম হয়। আচ্ছা, তাহলে ডিসঅ্যাডভান্টেজেসগুলো বললাম যে এক্সেসিভ ইউজ অফ ফার্টিলাইজার ড্যামেজ দ্য প্ল্যান্ট অ্যান্ড রিডিউসেস সয়েল ফার্টিলিটি, যেটা আমি অলরেডি এক্সাম্পল হিসেবে বলেছি যে আমার ভাই এরকম করে বেশি করে ইউরিয়া সার দেওয়ায় পুরো একদম লাল শাকটা মাটি হয়ে গেছে, তারপরে আবার চাষ দিয়ে তখন আবার অন্য সবজি বুনতে হয়েছে। তারপরে লিচিং অকার্স অ্যান্ড দ্য ফার্টিলাইজার্স রিচ দ্য রিভার্স কজিং ইউরোট্রপিকেশন। আচ্ছা, যেটা এই যে আমরা সারগুলো দিচ্ছি সেগুলো কি হচ্ছে, পানিতে ডিজলভ হয়ে যাচ্ছে। পানিতে যদি ডিজলভ হয়ে যায় সেটা আসলে কি হবে, ওই পানিটা আস্তে 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 কি হবে, আমাদের নদী বা সাগরে গিয়ে মিশবে। তখন এই যে মানে সারগুলোর যে ইফেক্টটা, সেটা কিন্তু নদীর পানিতে যে মাছগুলো আছে অথবা বিভিন্ন ধরনের প্ল্যাঙ্কটন আছে, তো সেইগুলোর প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে, যখন সেটা আমাদের জন্য খুব খারাপ হবে। আচ্ছা, তারপরে লং টার্ম ইউজ রিডিউসেস দ্য মাইক্রোবায়াল অ্যাক্টিভিটি অ্যান্ড ডিস্টার্ব দ্য পিএইচ অফ দ্য সয়েল। মানে যদি অনেক দিন ধরে ব্যবহার করা হয় সেক্ষেত্রে সেই জমির উর্বরতা একেবারেই নষ্ট হয়ে যায়, এবং সেক্ষেত্রে এই যে মাটির পিএইচ লেভেল এটা কমে যায়। তাহলে পিএইচ লেভেল যদি অ্যাডজাস্ট করা না থাকে, অ্যাসিডিক বা বেসিক যেই লেভেলে থাকা উচিত কোনো একটা করার জন্য, মানে ক্রপ তোমাকে প্রডিউস করার জন্য পিএইচের লেভেলটা, সয়েলের পিএইচ লেভেলটা যেই লেভেলে থাকা উচিত তার থেকে কম বা বেশি হয়ে গেলে সেক্ষেত্রে আমাদের ভালো ফসল উৎপাদন হবে না। তো সেজন্য যদি লং টাইম আমরা এই যে এগুলো মানে ফার্টিলাইজারগুলো ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু পিএইচ লেভেলটা চেঞ্জ হয়ে যেতে পারে, যে কারণে আমাদের জমির উর্বরতা বা মাইক্রোবায়াল অ্যাক্টিভিটিটা অনেক কমে যেতে পারে। তাহলে এইবারে আমরা চলে যাব নাইট্রোজেন ফিক্সেশনটা কি জিনিস। তাহলে নাইট্রোজেন ফিক্সেশন এটা তোমরা কম বেশি একটু জানো, তাই না, যে একটা প্রসেস, এনি ন্যাচারাল অর ইন্ডাস্ট্রিয়াল প্রসেস দ্যাট কজেস দ্য ফ্রি নাইট্রোজেন। আচ্ছা, তোমরা জানো যে আমাদের এনভায়রনমেন্টে কত % নাইট্রোজেন আছে?
এয়ারে কেউ বলতে পারবা? আমাদের এয়ারে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ নাইট্রোজেন আছে, 78%। 78% নাইট্রোজেন, অ্যারাউন্ড 21% অক্সিজেন, আর 0.94 বা 93% হলো আর্গন, আর অ্যারাউন্ড 0.03 অথবা 0.04% হলো কার্বন ডাইঅক্সাইড। এইভাবে আমরা মানে এয়ারের কম্পোজিশনটাকে হিসাব করি। তাহলে এই যে বললাম যে আমাদের এনভায়রনমেন্টে কিন্তু প্রচুর নাইট্রোজেন আছে, তাহলে এই নাইট্রোজেনটাই আমরা কিন্তু যদি সরাসরি আমাদের শরীরে নিতে পারতাম তাহলে কিন্তু আমাদের আর প্রোটিনের অভাব হতো না, আমিষের অভাব হতো না। কিন্তু সেটা না আমরা অথবা ওই কোনো প্রাণী কিন্তু এটা অ্যাবজর্ব করতে পারে না। তাহলে সেক্ষেত্রে কি হয়, এই যে বায়ুতে যে নাইট্রোজেনটা আছে সেই নাইট্রোজেনটা একটা ন্যাচারাল অর ইন্ডাস্ট্রিয়াল প্রসেস দ্যাট কজেস ফ্রি নাইট্রোজেন, মানে এই যে নাইট্রোজেন মলিকুলগুলো আছে এই নাইট্রোজেন মলিকুলগুলো এটা নাইট্রোজেন হিসেবে নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড, এই ট্রিপল বন্ডের মাধ্যমে এটা একটা সাথে যুক্ত থাকে, যেটা কিন্তু খুব স্ট্রং। এরকম করে যদি দেখাই, এই যে এই তিনটা নাইট্রোজেন তিনটা বন্ড ট্রিপল বন্ডের মাধ্যমে, দুইটা পাই বন্ড একটা সিগমা বন্ড, এর মাধ্যমে কিন্তু একটা নাইট্রোজেন মলিকুল গঠিত হয়। তাহলে সেক্ষেত্রে এই বন্ডগুলো কিন্তু অনেক শক্তিশালী এবং অনেক স্ট্রং, যে কারণে খুব সহজে এটা ভাঙে না। তো তখন কি হয়, any natural or industrial process that causes free nitrogen, which is a relatively inert gas plentiful in air, to combine chemically with other elements to form more reactive nitrogen compounds such as ammonia, nitrates or nitrites. আচ্ছা, তাহলে এই যে যেই প্রসেসের মাধ্যমে বায়ুর যে নাইট্রোজেনটা আছে সেই নাইট্রোজেনটা কোনো একটা মাধ্যমে কোনো একটা রিয়াকশন বা কোনো একটা প্রসেসের মাধ্যমে যে মোর রিয়াক্টিভ কম্পাউন্ডস অ্যামোনিয়া, নাইট্রেট ও নাইট্রাইটস এই বিভিন্ন ধরনের কম্পাউন্ডে কনভার্ট হয়, সেই প্রসেসটাকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে সহজে বলে দিই যে বায়ুতে যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেনটা যে কোনো কম্পাউন্ডে কনভার্ট করা, যে মোর রিয়াক্টিভ। নাইট্রোজেন কিন্তু আসলে একদমই লেস রিয়াক্টিভ। তাহলে নাইট্রোজেন লেস রিয়াক্টিভ হলে অথবা কম রিয়াক্টিভ হলে সেক্ষেত্রে এই নাইট্রোজেনটা যে প্রসেসের মাধ্যমে আমরা ন্যাচারাল অথবা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের মাধ্যমে এটা কি করতে পারি, যে মোর রিয়াক্টিভ অথবা মোর ইউজফুল অ্যামোনিয়া, নাইট্রেট এবং নাইট্রাইটস এই ধরনের কম্পাউন্ডে কনভার্ট করে সেইটাকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে আন্ডার অর্ডিনারি কন্ডিশন নাইট্রোজেন ডাজ নট রিয়াক্ট উইথ আদার এলিমেন্টস। কেন? কারণটা আমি অলরেডি বলে দিয়েছি যে দেখো এই যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেন মলিকুলের মধ্যে নাইট্রোজেন অ্যাটমগুলো ট্রিপল বন্ড করে থাকে, যে দুইটা নাইট্রোজেন অ্যাটম একটা আরেকটার সাথে তিনটা বন্ধনের মাধ্যমে। তাহলে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, তিনটা বন্ড, এটা ভাঙা কিন্তু খুব সহজ না। তাহলে এটা আন্ডার অর্ডিনারি কন্ডিশন নাইট্রোজেন ডাজ নট রিয়াক্ট উইথ আদার এলিমেন্টস, ইয়েট নাইট্রোজেনাস কম্পাউন্ডস আর ফাউন্ড ইন অল ফার্টাইল সয়েলস। তারপরেও কিন্তু আমরা মোটামুটি সব ধরনের যে উর্বর জমিতে এই নাইট্রোজেনের কম্পাউন্ড পাই। তাহলে সেটা কোত্থেকে আসে? তাহলে সেটা কিভাবে হয়, in all living things, in many foodstuffs, in coal and in such naturally occurring chemicals as sodium nitrate and ammonia. তাহলে এই যে naturally occurring chemicals as sodium nitrate and ammonia, nitrogen is also found in the nucleus of every living cell as one of the chemical components of DNA. তাহলে এই যে বিভিন্ন ধরনের প্রত্যেকটা অ্যানিম্যাল বা প্রত্যেকটা মিশের ক্ষেত্রে আমাদের যে ডিএনএ থাকে সেই ডিএনএর মধ্যে ডিএনএ বা আরএনএ প্রত্যেকটার মধ্যেই কিন্তু নাইট্রোজেন থাকে। তাহলে এই যে একটা প্রসেসের মাধ্যমে বায়ুর যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেনটা কোনো একটা প্রসেসের মাধ্যমে মোর রিয়াক্টিভ নাইট্রেট, অ্যামোনিয়া, নাইট্রাইটস এই কম্পাউন্ডে কনভার্ট হয় এবং সেটা আস্তে আস্তে কোনো একটা প্রসেসের মাধ্যমে যে আমাদের শরীরে চলে আসে। তো সেইগুলো আমরা নাইট্রোজেন সাইকেল হিসেবে পড়বো। তাহলে